লিওনেল স্কালোনি শেষের দিকে 4 জন ফরওয়ার্ডকে নামিয়েছিলেন, মিডফিল্ডার বসিয়ে দিয়েছিলেন, সেটা নিয়ে অনেক প্রসঙ্গ এসেছিল, কথা এসেছিল। এই টাইপের স্ট্র্যাটেজি পেপ গার্দিওলাকে আসলে ম্যান সিটির ক্ষেত্রে করতে দেখা যায়। আমরা একটু দেখবো আসলে এই টাইপের স্ট্র্যাটেজির উপকারিতার জায়গাটা কি। ডেফিনেটলি ফ্রি স্পেস পাওয়া যায়, সেটা একটা বিষয় থাকে। 4 জন যখন ফরওয়ার্ড থাকেন, মানে ওভারলোড করে ফেলেন যখন পেনাল্টি এরিয়ার ভেতরটাতে, কেউ না কেউ একজন তো আসলে ফাঁকা থাকেন। এবং আমরা যদি গোলটা চিন্তা করে দেখি, সেক্ষেত্রে আলভারেজের গোলটার ওই ইনিশিয়েটিভটা যেরকমভাবে হয়েছে, পরের ছবিগুলো একটু যাই, এখানে যেভাবে দেওয়া আছে, যাই পরের ছবি যাই, এটা সিমিলার অনেকটা এক্স্যাক্টলি এই জায়গাটাতে, মানে আলভারেজ কিন্তু একদম আনমার্কড, ফাঁকা। কারণ একটা ওই যে ওভারলোড, সেই ওভারলোডের জন্যই ব্যাপারটা ঘটেছে। পরের ছবিটা যাব, ফ্রি স্পেস, দেন পাস দেওয়ার পরে মনে হয় ওকে, মানে এইরকম একটা জোন থাকে, যে জোনটাতে সত্যি কথা বলতে যে একদম বক্সের ভেতর একটা ওভারলোড করে ফেলা। অনেকেই খেলা দেখার সময় ফেসবুক, টুইটারে লিওনেল স্কালোনিকে মোটামুটি বলেছেন যে কেন এরকম মিডফিল্ডার বসিয়ে মানে ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার নামানো হচ্ছে। রিজন তো এটাই ছিল। হাবিব ভাই যদি একটু এক্সপ্লেইন করেন। ওই সময়ে আমার লাগবে প্রচুর পরিমাণ শুটিং, স্ট্রাইক। তো নিখুঁত স্ট্রাইক কিন্তু মিডফিল্ডারদের দ্বারা হয় না, ওগুলাই স্ট্রাইকাররাই করে। তো স্ট্রাইকাররা তখন এখন ওয়াইড সৃষ্টি করে, ওরাই হয়ে ওঠে মিডফিল্ডার। আপনি খেয়াল করে দেখবেন এরপরের একটা সিচুয়েশনে লাউতারোর একটা সেভ আছে, ওরাই হয়ে যায় ডিফেন্ডার। আর স্ট্রাইকাররা যখন ডিফেন্ড করে তখন লং বল ডিফেন্ড করতে হয়, সেট পিস ডিফেন্ড করতে হয়। তখন এমনও না যে সুইজারল্যান্ডের পক্ষে ওপেন প্লে বানানো পসিবল ছিল, তার মানে তারা লং বল আর সেট পিসই দিবে। তো ওইরকম সিচুয়েশনে স্ট্রাইকার ডিফেন্ডিংই যে কোনো কোচের জন্য খুবই পারফেক্ট। এখন এই সময় যদি আবার এক্সট্রা স্ট্রাইকার মাঠে থাকে, 2 জন থাকলে 2 জন টার্গেটম্যান, আর 2 জন যদি 4 জন দেওয়ার মানে হচ্ছে আর্জেন্টিনা কি করছে, 2 জনকে ওয়াইড দিচ্ছে আর 2 জনকে টার্গেট করছে। এই কারণে যখন হোসে ম্যানুয়েল লোপেজ একটু সাইডে চাপছে, তখন 2 জন ডিফেন্ডার তাকে মার্ক করছে, কারণ সে যদি ওখানেও অ্যাঙ্গেল পায় তাহলে ওই কর্নার শটটা মারবে। এই কারণে 2 জন তাকে গার্ড দিছে, কিন্তু মাঝখানে আলভারেজকে ফ্রি ছেড়ে দিছে। এখন বক্সের এজে জোন 14 কাছাকাছি যদি স্ট্রাইকার যারা বল কার্ল করাইতে জানে, লামিন ইয়ামাল টাইপের প্লেয়ার যারা অনেক বেশি কার্লি বল মারতে পারে, ইভেন ইফ মেসি, ধরেন মেসিও যদি ওই কর্নারে বল পায়, মানে ওই সাইড থেকে আলভারেজ এই সাইড, মেসি যদি অপোজিট সাইডে, তো আলভারেজ আর মেসি ছিল ওই দুইটা স্পেস অ্যাটাক করার জন্য, আর এরিয়াল স্পেসটা অ্যাটাক করার জন্য ছিল লাউতারো আর হোসে ম্যানুয়েল লোপেজ। সো এটাও একটা প্রপার মানে ফাংশন করা প্ল্যানিং। এইটাও তারা প্র্যাকটিস করছে, এরকমই মনে হচ্ছে যে এটাও ওয়েল প্র্যাকটিস, যে যখন আমাদের দরকার পড়বে উই মে গো ফর ইট দিস ওয়ে। এই সিচুয়েশনে ধরেন আলমাদা, ওতামেন্দি এই টাইপের প্লেয়ারগুলো কিন্তু পিছনে লম্বা সেন্টার ব্যাক, অন্য কোনো ক্লাবের খেলায় হলে সেন্টার ব্যাক পুশ করে, এখানে আর্জেন্টিনা কিন্তু এখানে সেন্টার ব্যাক পুশ করে না, সেট পিস ছাড়া। ওপেন প্লে থেকে এখানে শুধু স্ট্রাইকারই পুশ করে, সেন্টার ব্যাক পুশ করে না। সেন্টার ব্যাক পুশ করার মানে হলো কিন্তু পিছনে এক্সপোজ হয়ে যাওয়া। আর্জেন্টিনা এই ভুলটা শেষ পর্যন্ত করতে চায় না, কারণ তারা এটা জানে যে আমরা ওকে শুট আউটে যাচ্ছে, যাক আমরা, মানে ওরা হচ্ছে মানে একদম কম্পোজ থাকে মেন্টালি এবং নার্ভেতে কম্পোজ থাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত, যে উইল ট্রাই, লেটস সি, ইফ নট দেন উইল গো টু দ্য শুট আউট, কোনো প্রবলেম নাই। সেখানে এমিলিয়ানো মার্টিনেজ আছে, ওদের মানে ব্যাপারটা নার্ভটা এভাবেই রান করে, যার কারণে হয় কি অপোনেন্ট প্যানিক করতে শুরু করে একটা পর্যায়ে, যে এই বুঝি গোল খাইলাম। এবং কুবেল যে হচ্ছে থ্রু আউট দ্য ম্যাচ ওয়াজ এক্সিলেন্ট। এই সময়টাতে সে মানে নার্ভেই শেষ। এবং এই যে গোলটা আলভারেজের, এগুলো কিন্তু গোলকিপার পজিশনিং ঠিক থাকলে সেভ হয়ে যায়, কিন্তু গোলকিপার ও কিন্তু বুঝতেই পারে নাই যে শটটাই এই রেঞ্জে আসতেছে, এবং কালটা অনেক উপর থেকে দেওয়া হয়েছে। এখন ধরেন ও জাম্প করছে, মাগার নাগালে নাই, কারণ তার পজিশনিংটা একটু অ্যাডভান্স ছিল। আলভারেজ ওইটা বুঝাই ওইবারে কালটা ওই শটটা করেছে। একটু আগের ছবিটা গিয়ে একটু পারভেজ আপনার কাছে জানতে চাইবো, ডিড ইট কেম আউট অফ সারপ্রাইজ যে 4টা এই পজিশনের প্লেয়ার খেলানো হচ্ছে? এর আগের দিন আমরা কথা বলছিলাম যে মানে 4টা বক্স টু বক্স মিডফিল্ডার আছে, মিডফিল্ডাররা কেন এই ম্যাচে আবার মিডফিল্ডার বসিয়ে 4টা দিয়ে ওভারলোড করে ফেলছে। এটা ডিড ইট মানে কাম অ্যাজ আ সারপ্রাইজ টু ইউ? না, আমার কাছে খুব একটা সারপ্রাইজ মনে হয়নি। ইনফ্যাক্ট গত ম্যাচে যখন হচ্ছিল না তখন আবার সারপ্রাইজ যে কেন হচ্ছে।
বাট জিনিসটা হচ্ছে গত ম্যাচ থেকে তারা খুব কুইকলি লার্ন করেছে, সেটা বোঝা যায়। সেন্টার ব্যাকদেরকে উপরে কমিট করে নাই, যেটা মিশরের ম্যাচে দেখেছিলাম করতে গিয়ে পিছনে কিন্তু অনেক সমস্যা তাদের হয়েছে। সো কুইক লার্ন করে তারা এই ম্যাচে দে ডিড নট কমিট ওপেন প্লেতে তাদের ডিফেন্ডারদের। বাট এই জায়গাটাই ইম্পর্টেন্ট, যেটা শুধু 4 জন ফরওয়ার্ড যে ব্যাপারটা এরকম না। হাবিব ভাই যেটা বললেন আই টোটালি অ্যাগ্রি, যে দুজনের হাইট প্রোফাইল ভালো, যারা এরিয়ালি মিট করতে পারবেন, লাউতারো এবং ফ্লিকো লোপেজ, তাকে কিন্তু এর আগে আমরা দেখি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রবাবলি পুরো টুর্নামেন্টে তাকে নামানো হয়েছে। পারপাস কি? এরিয়াল বল মিট করো। লাউটারো মার্টিনেজ সেম কাজ তার, বক্সের ভেতরে তাদের কাজ। এবং এই ভদ্রলোক পারপাস যেটা করেছেন, এইখানে বলটা রিসিভ করে সেটাকে নিয়ে কিন্তু ওইখানে গেছেন, হ্যাঁ এটা নিয়ে ওইখানে গেছেন, তারপরে বানিয়ে নিচ্ছেন আর কি, এই অ্যাঙ্গেলটা বানিয়ে নিচ্ছেন। এটা অনেকটা আমরা ওই যে ফিফা ফিনেস অ্যাঙ্গেল বলি আর কি, যে এই জায়গায় দাঁড়ালে আপনি ফিনেস মারলে প্রপার টাইমিং হলে গোল হয়। বাট এইখানে ইমাজিন করেন লাউতারো আছেন ফর এক্সাম্পল, বা ফ্লিকো লোপেজ আছেন আলভারেজের জায়গায়, প্রবাবলি গোলটা হয় না। এই কারণেই ওই দুজন ভেতরে, মেসি আর আলভারেজ পেছনে, কারণ এই ধরনের ডিস্টেন্স থেকে এই এরিয়া থেকে শটটা তারাই হয়তো নিতে পারবেন, প্রপারলি গোলটা হবে। সো আই টোটালি অ্যাগ্রি যে এটা একটা প্রি প্ল্যান জিনিস। 4 জন নামলেও কাদের পজিশন কোথায়, কারা বক্সের ভেতরে থাকছেন, কাদেরকে বাইরের রোলগুলোতে দেওয়া হচ্ছে, এইটা খুবই ওয়েল প্ল্যান। সো এই জায়গার মধ্যে আমি দেখি যে ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে অফ শোয়িং যে আমাদের ভার্সিটিলিটি কোন কোন জায়গায় আছে। সো এটাই আমার মনে হয় যে দে হ্যাভ সো মেনি সারপ্রাইজেস লেফট। মানে আমার মনে হচ্ছে সেমিফাইনাল, ফাইনাল, বার্কো, নিকো পাজ, লো সেলসো, দে কুড অল কাম ইনটু প্লে। একটু আপনার কাছে আসবো, আলমাদার পারফরমেন্সটা কেমন লেগেছে আপনার সুবিধার জন্য? আমরা একটু আলমাদার পরিসংখ্যানটা যদি দেখতে চাই, 27টা পাস দিয়েছেন 30 মিনিটের খেলায়, 27টাই তিনি অ্যাকুরেট পাস দিয়েছেন, এবং কি পাস দিয়েছেন তিনি, একটা 12 শট নিয়েছেন। প্রতিপক্ষের যদি চিন্তা করি যে প্রতিপক্ষের যে এরিয়া, সেই এরিয়াতে প্রোগ্রেসিভ বল ক্যারি করেছেন 5টা। আলমাদার নামার পরেই তো খেলা অনেকাংশে স্পিডি হয়ে গিয়েছিল, কেমন দেখলেন আলমাদার খেলা? খেলাটা যখন একটু স্লো চলতেছিল, সো তখন কিন্তু কোচ এই ব্যাপারটা নোটিশ করতেছিল, এবং দেখা গেল যে তার মানে কিছুটা চেঞ্জ যখন গেমে নিয়ে আসলো, এবং সে কিন্তু জানে যে আসলে কোন প্লেয়ারটাকে কখন সাবস্টিটিউট করলে খেলার গতিটা কিছুটা বেড়ে যাবে বা মোমেন্টাম কিছু চেঞ্জ হতে পারে। সো এই সময় কিন্তু আলমাদাকে চেঞ্জ করে বদলি প্লেয়ার হিসেবে নামানো হয়। তো এরপরে পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওই সময়ের জন্য আলমাদা আমার মনে হয় না যে আসলে বেস্ট কোনো অপশন কোচের হাতে ছিল, ওই সময়টা ছিল না।